সবাইকে আরও একটা নতুন ভিডিও লেকচারে স্বাগতম। এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব মূলত পড়ন্ত বস্তু নিয়ে। আমরা জানবো যে পড়ন্ত বস্তু জিনিসটা কি, আর পড়ন্ত বস্তুর বিভিন্ন সূত্রাবলীগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো এই ভিডিওটা যদি পুরোপুরি আমরা দেখি তাহলে পড়ন্ত বস্তুর রিলেটেড প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না। সো শুরু করি আমরা। পড়ন্ত বস্তু বলতে আমরা খুব নর্মালি চিন্তা করতে পারি এভাবে যে ধরে নিলাম এখানে একটা বস্তু, এই বস্তুটা উপর থেকে পড়তেছে নিচে। তো এটাকে আমরা বলতে পারি পড়ন্ত বস্তু। মানে কোনো একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, ধরেন স্বাভাবিকভাবে আমি ধরে রাখছি, এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে, নিচে পড়ে যাচ্ছে। তো এই বস্তুটাকে আমরা কি বলবো, পড়ন্ত বস্তু। খুবই সিম্পল কথা কিন্তু, তাই না? তো আমরা ধরে নিলাম এই বস্তুটার ভর হচ্ছে এম ভরের একটা বস্তু এভাবে নিচে পড়ে যাচ্ছে। সো একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আসলে যদি আমরা কিছু পর্যালোচনা করে দেখি, মানে পর্যালোচনা বলতে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়তেছে, ধরলাম যে এটা হচ্ছে মাটি, বস্তুটা এই মাটিটার মধ্যে পড়তেছে। তো এখানে আমরা বেশ কিছু বিষয় চিন্তা করে দেখব যে এখন বস্তুটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা একটা বিষয়। এখানে আমরা আগে দূরত্বকে কিভাবে প্রকাশ করতাম, গত লেকচার ভিডিওতে প্লাস তার আগেও আমরা খুব ভালো করে দেখেছি যে দূরত্বকে আমরা প্রকাশ করি এস দিয়ে। কিন্তু যখন পড়ন্ত বস্তুর কনসেপ্ট আসতেছে, মানে উপর থেকে নিচে পড়তেছে, তখন এস না লিখে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো, উচ্চতা ব্যবহার করতে পারবো এইচ। মানে এস ঠিক দূরত্বকেই বোঝাচ্ছি আমি কতটুকু দূরত্ব নিচে পড়তেছে, বাট আমরা উচ্চতা দিয়ে লিখবো, সেটা একটা পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট, যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়ে তখন সেটা কেন নিচে পড়ে যদি নর্মালি আমরা চিন্তা করে দেখি, কারণ নিচের দিকে একটা অভিকর্ষ বল কাজ করে। তো অভিকর্ষ বল কি সেটা নিয়ে সামনের অধ্যায়গুলোতে আমরা ভালোভাবে জানবো। আর নিচে যখন পড়তেছে তখন তার একটা কনস্ট্যান্ট ত্বরণ থাকে, সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। মানে একটা বস্তু উপর থেকে যখন নিচে পড়ে তখন তার যে ত্বরণটা আছে সেই ত্বরণটার মান একদম ফিক্সড থাকে, সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। যার কারণে এই অধ্যায়ে আমরা এ না লিখে এর পরিবর্তে জি ব্যবহার করব, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কারণ এটা ফিক্সড। আর এই জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সিম্পল দুইটা জিনিস বুঝলাম। কি কি বুঝলাম? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে তখন তার সরণটাকে আমরা এস না লিখে এইচ লিখবো, মানে এটা উচ্চতাকে ডিনোট করতেছে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সে যে ত্বরণে নিচে পড়বে, যখন বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে তার যে ত্বরণটা থাকবে সেই ত্বরণটাকে এ না লিখে জি লিখবো, আর এই ত্বরণটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, এর মান হচ্ছে 9.8। দুইটা জিনিস। আরেকটা বিষয়, যখন একটা বস্তু উপর থেকে পড়বে, পড়ন্ত বস্তু, ধরেন যে আমি কলমটাকে আমি ধরে রাখছি, আমি যেই মাত্র এটাকে ছেড়ে দিব এটা নিচে পড়ে যাবে, কিন্তু যখন আমি উপরে ধরে রাখছিলাম ইনিশিয়ালি তার বেগ কত ছিল, তার বেগ ছিল 0। সো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে আদিতে অর্থাৎ শুরুতে তার কোনো বেগ থাকে না, আজ শুরুতে বেগ থাকে 0। যেই মাত্র আমি ছেড়ে দিব তারপরে তার বেগটা বাড়তে শুরু করবে, এবং কি পরিমাণে বাড়বে সেটা তো বলে দেওয়া হয়েছে তার ত্বরণ দিয়ে। সো পড়ন্ত বস্তুর বিষয়ে তাহলে আলোচনা করে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলোর উপর ভিত্তি করে তাহলে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারতেছি আর কি, যদি একটু চিন্তা করে দেখি আবার, তাহলে আমরা ফার্স্ট ডিসিশন দেখেন, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার প্রথম ডিসিশন সেটা হচ্ছে আদিবেগ সব সময় শূন্য হবে। আদিবেগ সর্বদা শূন্য। কখন? এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ ইউ এর মান আমরা কি বসাবো, 0 বসাবো। সো এই মানটা কিন্তু একটা কথার মাধ্যমেই বলে দিচ্ছে পড়ন্ত বস্তু মানে আদিবেগ শূন্য, এখানে আর কোনো কথা হবে না, ফার্স্ট। দ্বিতীয়ত, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা শিখলাম যে এখানে এস না ব্যবহার করে এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করব, ফার্স্ট। তারপরে আমরা আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে এখানে ত্বরণ এ ব্যবহার না করে আমরা ব্যবহার করব জি, যেটার মান হচ্ছে 9.8।
সো এই জিনিসগুলো আমরা চিন্তা করে পাইলাম পরন্ত বস্তুর এখান থেকে। তাহলে আমার যে ফর্মুলাগুলো ছিল বা যে সূত্রগুলো ছিল সেগুলো কি পরিবর্তন হয়ে যাচ্ছে না? সেগুলোও তো পরিবর্তন হয়ে গেল। তাহলে সূত্রগুলো কেমন হবে আমরা এখন এটা নিয়ে একটু দেখি। যেমন আমি যদি একটু বলি আগে সূত্রগুলো কেমন ছিল আর এখন সূত্রগুলো কেমন হবে, আমরা কম্পেয়ার করে দেখবো আর কি, কম্পেয়ার করে। সো আগের কথা যদি আমি বলি, আগে আমাদের একটা সূত্র ছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা ছিল আমার আগের ফরম্যাট, আগে এই সূত্রটা ছিল। সো এখন যদি আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে কি চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে না? অবশ্যই। খেয়াল করি কি কি পরিবর্তন আসতেছে, একটু খেয়াল করি। আগে ছিল এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমি কি এস ব্যবহার করব নাকি এইচ ব্যবহার করব? পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ব্যবহার করব। সো এইচ ইকুয়াল ইউ এর মতোই থাকতেছে টি, টি টির মতোই থাকতেছি, কোনো চেঞ্জেস আসবে না। তারপরে হচ্ছে হাফ লিখলাম এ কি ব্যবহার করা যাবে না, এর পরিবর্তে আমরা জি ব্যবহার করব, টি স্কোয়ার। ভেরি সিম্পল জিনিস। মানে এই ফর্মুলাটাকে আমরা এখন এইভাবে লিখব। কখন? যখন পরন্ত বস্তুর কথা আসতেছে। কি কি চেঞ্জ হইলো? এস এর পরিবর্তে এইচ, এর পরিবর্তে জি, আর আদিবেগটা বসাবো কি শূন্য। এটা যদিও এখনো বসাই নেই, তো মাথায় রাখবো যে এটাকে আমরা এভাবে লিখতে পারবো। এখন যদি আদিবেগটাও শূন্য বসায় ফেলি তাহলে এইচ ইকুয়াল টু দাঁড়াবে, এটা পুরাটাই শূন্য হয়ে যাবে, থাকবে শুধুমাত্র হাফ জিটি স্কোয়ার। ফাইন, এটা বুঝতে পারলাম। এই তার মানে এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারবো পরন্ত বস্তু কথাটা দ্বারা। আবার এখানে হাফ জি, এই যে জিনিসটুকু আছে হাফ জি, এটা একদম কনস্ট্যান্ট, জি এর মানও কনস্ট্যান্ট, এটা একটা সংখ্যা, এটাকেও বলা যায় কনস্ট্যান্ট। তার মানে এখানে আমরা যদি একটু চিন্তা করে দেখি কোনটুকু অংশের কথা বলতেছি, দেখেন বুঝে রাখেন। হাফ জি এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর ইকুয়াল আর কনস্ট্যান্ট এই দুইটাকে মিলে আমরা চাইলে গুছা এভাবে লিখতে পারি যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। কেন লিখতে পারলাম? এই কনস্ট্যান্ট আর ইকুয়াল দুইটা মিলে হয়ে যায় সমানুপাতিক চিহ্ন। এটা মনে রাখতে হবে, কনস্ট্যান্ট আর ইকুয়াল দুইটা মিলে আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্ন। সো এই সূত্রটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। সো কখন? যখন পরন্ত বস্তুর কনসেপ্টটা আসতেছে। সো বাকি ফর্মুলাগুলো তো আপনি তাহলে নিজেই চিন্তা করতে পারবেন। কিভাবে যদি বলি, যেমন আমরা আরো যদি কিছু পর্যালোচনা করে দেখি, যেমন আমরা আগে জানতাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা আমি আগে জানতাম। কিন্তু এখন যদি আমি পরন্ত বস্তুর জন্য অ্যাপ্লাই করি তাহলে ভি ভি রাখলাম, কোনো সমস্যা নেই, ইউ ইউই রাখলাম, প্লাস এ কি লিখবো না, এর পরিবর্তে জি, দেন টি, এর পরিবর্তে জি, এস তো নাই যেটা আমি বসাবো, সো এস নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আর ইউ এর মান কত বসাইতে হবে? 0 বসাইতে হবে। তাহলে ভি ইকুয়াল থাকবে শুধুমাত্র জিটি। এটাকে আপনি ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে ইকুয়াল জি, জি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর ইকুয়াল দুইটা মিলে হয়ে যাবে সমানুপাতিক চিহ্ন, দ্যাটস মিন ভি সমানুপাতিক টি। সো এটাকে আমি ধরে নিলাম 2 নাম্বার সমীকরণ। সো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা একটা সূত্র থেকে এই জিনিসটা পাইলাম, আর একটা সূত্র থেকে এই জিনিসটা পাইলাম। এখন যত সূত্রই আপনাকে দেখ না কেন আপনি কনভার্ট করে ফেলতেই পারবেন। কিভাবে পারবেন না? দেখেন এত তো ইজি বিষয়টা। কারণ আপনি শুধু মাথায় রাখবেন আগের সূত্রগুলোতে ইউ থাকলে 0 বসাবো, এস থাকলে এইচ বসাবো, এ থাকলে জি বসাবো, দ্যাটস ইট। এখন সব সূত্রই আপনি করে ফেলতে পারবেন, করে ফেলাটাই উচিত। যেমন আরেকটা এক্সাম্পল দিই, লাস্ট একটা এক্সাম্পল দিই, যদিও এত দেখাইতেই হবে না, আপনারা এখন পারবেন। আরেকটা এক্সাম্পল কীরকম? যেমন ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh দিলাম। এই ফর্মুলাটাকে আমি পরন্ত বস্তুর জন্য লিখতে চাচ্ছি, তাহলে কি হবে? পরন্ত বস্তুর জন্য যখন লিখবো তখন ভি স্কোয়ারই থাকবে, ইউ তো শূন্য, এ পুরোটাই বাদ চলে যাবে, এ পাশে আছে কি 2, তারপরে জি, দুঃখিত এইচ নট, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a আসছিল আগে আমাদের, আমি একটু উল্টা করে ফেলছি এখানে। আগে ছিল কি? আগে ছিল 2as। এখন কি হবে? এখন হবে এখানে ভি স্কোয়ার ইকুয়াল
ইউ স্কোয়ারে লিখলাম, যদি এখানে শূন্য লিখতে পারি কোনো সমস্যা নেই, চাইলে লিখতে পারবো। 2 এর পরিবর্তে লিখবো জি, এস এর পরিবর্তে লিখবো এইচ। সিম্পল। মানে আগে যে ফর্মুলাটা ছিল শুধুমাত্র এই 3টা চেঞ্জেস তাদের মধ্যে যদি আমি নিয়ে আসি তাহলে আমার পরন্ত বস্তুর সূত্রগুলো হয়ে যাচ্ছে। সো পরন্ত বস্তুর যে কনসেপ্টটা আশা করি আপনাদের টোটালি ক্লিয়ার। পরন্ত বস্তুর 3টা সূত্র আছে, এই 3টা সূত্র যদি আপনি একদম মুখস্থ রাখতে পারেন তো খুবই ভালো, বাট বুঝায় দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না এখন, কারণ যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে এই সূত্রগুলো বোঝা একদম ইজি। কেন দেখি একটু আমরা যদি পরন্ত বস্তুর সূত্রগুলো একটু এখন নিয়ে আসি, পরন্ত বস্তুর সূত্রগুলো, তো এখানে একটু যদি খেয়াল করি, প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটার মানে হচ্ছে, মানে আমি যদি একদম সহজভাবে বলি, ধরেন আপনি ছাদের উপর থেকে এক টুকরা তুলা আর একটা পাথর দুইটা একসাথে ফেলে দিলেন। এক টুকরা তুলা আর একটা পাথর দুইটা একসাথে ফেলে দিলেন। সো কোনটা আগে পড়বে? আপনার মাথায় অবশ্যই কাজ করতে পারে যে ভাই পাথরটা আগে পড়বে, তুলাটা অনেক পরে পড়বে, কিন্তু না। এখানে কি বলে যে স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, যদি কোনো বাধা না থাকে তাহলে পরন্ত সকল বস্তুই, যত বস্তুই পড়ুক না কেন, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে যে কোনো বস্তুই পড়ুক না কেন সে একই সাথে একই পথ অতিক্রম করবে, মানে পাথর আর তুলা একসাথে মাটিতে পড়বে। আশা করি বুঝতে পারছেন। মানে কি বললাম যে একটা পাথর আর একটা তুলা দুইটাই আমি ছেড়ে দিলাম, পাথরটা আগে পড়বে বললে ভুল হবে। যদি কোনো বাধা না থাকে তাহলে পাথর আর তুলা দুইটাই একসাথে মাটিতে পড়বে। অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কেন? কারণ এখানে বলে দিছে বিনা বাধায়। আসলে বাস্তবে এটা হয় না, বাস্তবে পাথরটা আগে পড়ে তুলাটা পরে পড়ে। এটার কারণ হচ্ছে বাধা, বাতাসের বাধা থাকে তুলাটার উপরে অনেক বেশি, যার কারণে তুলাটা তাড়াতাড়ি পড়ে না। কিন্তু বাতাসের বাধা যদি না থাকতো, কোনো বায়ুশূন্য জায়গায় যদি আমি এক টুকরা তুলা আর একটা পাথর একসাথে ফেলে দিতাম, তাহলে আপনি দেখতেন কি যে আপনার পাথর আর তুলা দুইটা একসাথেই পড়তেছে। এই কথাটা বলে আমাদের প্রথম সূত্র, পরন্ত বস্তুর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। মানে যে বেগটা হবে ওই বেগটা সময়ের সমানুপাতিক। সো এটা কিভাবে? এটার অ্যান্সার আমি একটু আগে লিখে ফেলছিলাম। যদি এইখানে খেয়াল করি যে বেগটা হবে, এই যে বেগটা হবে ওই সময়ের সমানুপাতিক, সেটা এই যে সূত্র থেকে আমরা প্রমাণিত করে ফেলছি অলরেডি। যে বেগটা, কোনো বস্তু যখন উপর থেকে পড়ে, পরন্ত বস্তুর যে কোনো সময়ে যে বেগটা হবে সেটা তার সময়ের সমানুপাতিক হবে। মানে সময় যত বেশি বাড়বে বেগও তত বেশি বাড়বে। মানে অনেক উপর থেকে যদি একটা বস্তু নিচে পড়ে, তো সে যত সময় ধরে পড়বে তার বেগটাও তত বেশি থাকবে পরন্ত বস্তুর। ঠিক আছে? সো এরপরে তৃতীয় সূত্র কি বলে? তৃতীয় সূত্র বলে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে যে দূরত্ব অতিক্রম করে সেটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক, এস সমানুপাতিক টি স্কোয়ার। এই কথাটাই কিন্তু বলছি যে দূরত্ব অতিক্রম করে ওই সময়ের বর্গের সমানুপাতিক। সো এটা কিভাবে হলো? এটার উত্তরও কিন্তু আমি একটু আগেই ক্লিয়ার করে ফেলছি। যে এখানে আমরা দেখছিলাম যে এই যে দূরত্বটা অতিক্রম করে সেটা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই ফর্মুলাটা থেকে আমরা সেটা দেখে ফেলছি। পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা সম্ভব। সো পরন্ত বস্তুর পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার, একদম ভালোভাবে বুঝে থাকার কথা। এখন যে পরন্ত বস্তু বললে আমাদের মাথায় 3টা জিনিস কাজ করতে হবে। ফার্স্ট, পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সর্বদা 0 হবে। সেকেন্ড, এস এর পরিবর্তে এইচ ব্যবহার করব, এর পরিবর্তে জি যেটা 9.8 কনস্ট্যান্ট মান এটা ব্যবহার করব। বাদ বাকি ওই সূত্রগুলোতে শুধু এই জিনিসটা বসায় দিলেই হয়ে যাবে আমাদের পরন্ত বস্তুর ফর্মুলা। সো পরন্ত বস্তুর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে এরপরে আমরা নিক্ষিপ্ত বস্তুর বিষয়ে দেখব। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার।